হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কিছুক্ষণ পর পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় মেঘ। দরজার ফাঁক দিয়ে চুপি চুপি একবার দেখে নেয় শ্রাবণকে। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে শ্রাবণ। তা দেখে পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হয় সে। এরপর ধীরে ধীরে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। উদ্দেশ্য চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাওয়া। যেই না দরজার কপাটে হাত দিবে মেঘ, তখনই নিজের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব হতেই স্তব্ধ হয়ে যায় সে। দরজায় এক হাত দিয়ে মেঘের একেবারে নিকটে এসে দাঁড়ায় শ্রাবণ। কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, চোরের মতো লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমার থেকে পালিয়ে বেড়ানোর এত শখ কেন তোর? কাঁদো কাঁদো চেহারা নিয়ে ধীরে ধীরে শ্রাবণের দিকে ঘুরে তাকায় মেঘ। নিচু স্বরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, যেতে দাও শ্রাবণ ভাই, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিছু ভাববে না, এদিকে আয়। বলেই মেঘের হাত টেনে নিয়ে যেতে নেয় শ্রাবণ। কিন্তু মেঘ শক্ত মূর্তির মতো দাঁড়িয়ে আছে সেখানেই। মেঘের দিকে ফিরে বিরক্তিসূচক কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, কি সমস্যা তোর? প্লিজ শ্রাবণ ভাই। মেঘকে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে আবারও কোলে তুলে নেয় শ্রাবণ। এরপর খাটে শুইয়ে দিয়ে ঘরের সবগুলো বাতি নিভিয়ে দেয় আর জ্বালিয়ে দেয় একটা নীলাভ টিমটিমে ড্রিম লাইট। সেই লাইটের হালকা আলোয় চারিপাশ চাঁদের মতো চকচক করে ওঠে। এরপর মেঘের পাশে শুয়ে পড়ে শ্রাবণ। এমন করছো কেন তুমি শ্রাবণ ভাই? ওই দিন রাতে জ্বরের ঘোরে তুই আমাকে বলেছিলি তোকে জড়িয়ে ধরে ঘুমোতে ভুলে গেছিস? অবাক হয়ে এক ঝটকায় শ্রাবণের দিকে তাকায় মেঘ। কি? কখন? এমন ভাব করছিস মনে হয় যেন তুই কিছুই জানিস না। এবারে কেঁদে দিবে মেঘ। সে কখন আবার এরকম করলো? কই, তার তো কিছুই মনে পড়ছে না। আর সকালবেলায় সে ঘুম থেকে উঠে কাউকে পায়নি তার পাশে। মিথ্যে কথা বলছো, আমি ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। রাতে চলে গিয়েছিলাম আমি। যাও তো তুমি প্লিজ শ্রাবণ ভাই, চুপ কর। বলে মেঘকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় শ্রাবণ। ঘুম না হলে কিন্তু এর থেকেও এখন বেশি কিছু হয়ে যাবে। অগত্য আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকে মেঘ। শ্রাবণ ও আর কোনো কথা না বলে মেঘের চুলে বিলি কেটে দিতে থাকে। ফুল। হঠাৎই এক মৃদু কণ্ঠস্বর ভেসে আসে শ্রাবণের কণ্ঠনালী ভেদ করে। আলতো করে মাথায় তুলে শ্রাবণের দিকে তাকায় মেঘ। নিচু স্বরে বলে ওঠে, হুম, আমাকে কি একটুও ভালোবাসা যায় না? কেন এত অবহেলা করিস আমাকে? আমি কি তোর ভালোবাসা পাওয়ার এতটাই অযোগ্য? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না শ্রাবণ ভাই। কাট কাট গলায় বলে ওঠে মেঘ। এরপর আবারও বলে ওঠে, নিশ্চয়ই তুমি ভুলে যাওনি এর কারণ কি? এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে শ্রাবণের বুক চিরে। ভুলে জানা সেসব জান, নতুন করে আমাকে একটু ভালোবেসে দেখ। তাচ্ছিল্য হেসে ওঠে মেঘ। তোমাকে ভালোবাসা কোনো প্রশ্নই ওঠে না শ্রাবণ ভাই। তুমি হয়তো জোর করে নিজের অধিকার আমার ওপরে ফলাতে পারবে, কিন্তু কখনোই আমি মন থেকে তোমাকে মেনে নিব না। আলগা হয়ে যায় মেঘকে জড়িয়ে রাখা শ্রাবণের হাত। শ্রাবণের হাত আলগা হতেই উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে মেঘ। শ্রাবণ ওইভাবে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে থাকে। এরপর আবারও মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে। মেঘের কিছুটা উন্মুক্ত কাঁধে একটা চুমু খায় শ্রাবণ। ঈষৎ কেঁপে ওঠে মেঘ। মেঘের কাঁপুনি টের পেয়ে পরপর আরো কয়েকটা চুমু খায় শ্রাবণ। নিজের খাড়া নাক মেঘের ঘাড়ে ঘষে কাঁধে থুতনি রেখে ফিস ফিস করে বলে ওঠে, ঠিক আছে, তোকে ভালোবাসতে হবে না, আমি একাই ভালোবাসবো। তবুও তোর কোনো ছাড় নেই আমার থেকে। বলেই শান্ত হয়ে যায় শ্রাবণ। এভাবেই জড়িয়ে ধরে শুয়ে থাকে মেঘকে। এত কিছুর মাঝে মেঘের চোখে জমা অশ্রু শ্রাবণের চোখের আড়ালেই রয়ে যায়। অনেকক্ষণ পর শ্রাবণ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেঘের চোখে এক ফোঁটাও ঘুম নেই। মেঘ ধীরে ধীরে শ্রাবণের দিকে ফিরে তাকায়। এরপর চোখ রাখে শ্রাবণের দিকে। শ্রাবণের ঘুমন্ত চেহারার সৌন্দর্য যেন এক স্বর্গীয় স্বপ্নের মতো লাগছে তার কাছে। গভীর শান্তিতে ডুবে থাকা তার মুখ অবয়ব এক ধরনের কোমল প্রশান্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ দুটি বন্ধ, পলকের ওপর পাতা মতো দীর্ঘ কাজল ছড়ানো। তার ঠোঁট জোড়া হালকা ফাঁক, যেন কোনো শব্দহীন স্বপ্নের কথা বলছে সে। ঘুমন্ত অবস্থায় তার মুখাবয়বে পড়ে থাকা ঘরের টিমটিমে বাতির আলো তার ত্বকের উজ্জ্বলতাকে আরো রহস্যময় করে তুলেছে।
বিক্ষিপ্ত চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে আছে, মনে হচ্ছে আধারের মাঝে ছড়িয়ে থাকা ঝর্ণার ধারা। তাকে দেখলে যে কারো মনে হবে প্রকৃতি তার আপন শৈল্পিক হাত দিয়ে তাকে একটি নিখুঁত ছবি হিসেবে তৈরি করেছে। শ্রাবণকে ঘুমন্ত অবস্থায় দেখে মেঘের মনে এক ঝড় বয়ে যাচ্ছে, তবে তার শান্তির। মেঘ এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাতে পারছে না। তার কাছে শ্রাবণকে এইভাবে দেখা কোনো অমর শিল্পকর্মের সামনে দাঁড়ানোর মতো ঠেকছে অপরূপ। অথচ স্পর্শের বাহিরে হঠাৎই মেঘ অনুভব করে শ্রাবণের মুখের প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্ত গভীর কোনো গল্প বলছে। মেঘের অন্তরে মিশে থাকা অদ্ভুত টান বেড়েই চলেছে। মেঘের মনে হচ্ছে এই নীরবতা, এই ঘুমন্ত সৌন্দর্য সবকিছুই এক মহাজাগতিক রহস্যর অংশ, যা সে অনুভব করতে পারে কিন্তু বুঝতে পারে না। মেঘের হৃদয় তীব্র ভালোবাসায় ভরে উঠেছে, আবার এক অজানা দ্বিধা কাজ করছে তার অন্তরে। মেঘ শুধু ভাবছে যেন এই মুহূর্তটি ভেঙে না যায়, যেন এই নীরব স্বপ্নময়তা কোনো আওয়াজ না পড়ে। মেঘের হৃদয় ভারী হয়ে উঠছে, তার মনে হচ্ছে কোনো অদৃশ্য বোঝা তাকে চেপে ধরেছে। ঘুমন্ত শ্রাবণের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে, কিন্তু এই চোখের জল আটকে থাকার কথাগুলো শ্রাবণকে সে কখনোই বলতে পারবে না। তার ভালোবাসা এক অসমাপ্ত গল্প, যা ভাষাহীন কিন্তু গভীর। শ্রাবণের শান্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মনে হচ্ছে একবার শ্রাবণকে ডেকে বলতে, শ্রাবণ ভাই জানো, আমিও তোমাকে খুব ভালোবাসি। আবার ভাবছে হয়তো এই কথা বললে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। এই কথা যদি শ্রাবণ শুনে তাহলে তার চোখে কি এক ধরনের অপার বিস্ময় ফুটে উঠবে। মেঘকে নিশ্চয়ই পাগলের মতো জড়িয়ে ধরে চুমু খাবে, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। মেঘের বুকের ভেতর ভালোবাসার আগুনের মতো জ্বলে উঠছে। শ্রাবণকে দেখে চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করে চলেছে মেঘ, আর নিজের মনের ভাঙা কথাগুলো শূন্যতার গহ্বরে হারিয়ে ফেলার চেষ্টা করছে। মেঘ আলতো করে হাত রাখে শ্রাবণের গালে, ছোঁয়া মাত্রই শ্রাবণের সারা শরীরে এক বিদ্যুৎ বয়ে যায়। জেগে আছে শ্রাবণ, তবে তা মেঘকে কিছুতেই বুঝতে দিবে না। সে জানে মেঘ তাকে ভালোবাসে, কিন্তু মেঘের এই ভালোবাসা ভাষাহীন প্রকাশ তাকে আরো গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। মেঘ আলতো করে শ্রাবণের কপালে চুমু খায়। শ্রাবণ চোখ বন্ধ রেখে সেই মুহূর্তের উষ্ণতা গভীরভাবে অনুভব করে। এরপর আবারও শুয়ে পড়ে মেঘ। মেঘের নিঃশ্বাস ধীর হয়ে এলে ধীরে ধীরে চোখ মেলে তাকায় শ্রাবণ। ফ্যাল ফ্যাল করে তাকায় মেঘের মুখের দিকে। কি কোমল প্রশান্তি ছড়িয়ে আছে মেঘের চেহারায়, যা দেখে শ্রাবণের ঠোঁটে এক নিবিড় মিটিমিটি হাসি ফুটে ওঠে। সে মনে মনে আওড়ায়, আমি সব জানি ফুল, কিন্তু এই মায়াবী নীরবতা তুই ভালোবাসায় লুকিয়ে রাখতে চাইলে আমিও তোর সঙ্গে এই খেলায় মেতে থাকবো। দেখব কতদিন তুই এইভাবে আমার থেকে পালিয়ে পালিয়ে থাকিস। মেঘ ঘুমিয়ে পড়লে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সকালবেলা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে বসে শ্রাবণ। রাহেলা বেগম এতে তাকে নাস্তা দেয়, খাবার। এক পর্যায়ে খেতে খেতে শ্রাবণ বলে ওঠে, মেজমা, মেঘ কোথায়? ভার্সিটি যাবে না? শ্রাবণের কথায় রাহেলা বেগম বলে ওঠে, ডেকেছিলাম আমি তাকে, সে নাকি যাবে না। কিছু মুহূর্ত নিস্তব্ধ হয়ে থাকে রাহেলা বেগমের উদ্দেশ্যে শ্রাবণ বলে ওঠে, তুমি নাস্তা তৈরি করো, আমি এক্ষুনি তাকে ডেকে নিয়ে আসছি। বলে দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে মেঘের রুমের দিকে চলে যায় শ্রাবণ। বেঘুরে ঘুমোচ্ছে মেঘ। রাতে দেরিতে ঘুমানোর দরুন ঘুমের রেশ যেন কাটছেই না তার। মেঘকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে শ্রাবণ। এরপর বসে পড়ে মেঘের পাশে। মেঘের মুখের ওপর চলে আসা এলোমেলো অবাধ্য চুলগুলোকে সযত্নে কানের পাশে গুজে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, ফুল, আর কত ঘুমাবি, জলদি ওঠ। কিছুটা নড়ে চড়ে আবারও ঘুমের ঘোরে তলিয়ে যায় মেঘ। শ্রাবণ আবারও তাকে হালকা ঝাঁকি দিয়ে ওঠে। এবার পিট পিট করে চোখ খুলে তাকায় মেঘ। চোখ খুলে তাকাতেই দেখতে পায় এক চোরা বুদ্ধিদীপ্ত চোখ তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মুহূর্তেই একরাশ ভালো লাগা এসে ঘিরে ধরে তাকে। এই চোখ, এই চেহারা তার পরিচিত, ভীষণভাবে পরিচিত। মেঘকে এইভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে ফিস ফিস করে শ্রাবণ বলে ওঠে, দেখা শেষ হলে এবার উঠে পড়। মুহূর্তেই মেজাজটা বিগড়ে যায় মেঘের।
এই লোকের সমস্যা কি? একটু কি শান্তিতে ঘুমোতেও দিবে না নাকি? এখন ঘুম জড়ানো কণ্ঠে মেঘ বলে ওঠে, কি হয়েছে? সমস্যা কি? ঘুমোতে দাও। ভার্সিটি যেতে হবে? না, আমি যাব না। মাকে তো বলে দিয়েছি। আমি বলছি যখন যেতে হবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। বললাম তো যাব না। শ্রাবণ ভাই, প্লিজ বিরক্ত করো না, যাও তো। মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে টেনে তুলে বসায় শ্রাবণ। বিরক্তিতে মেঘের মুখ থেকে চর শব্দ বেরিয়ে আসে। এই লোক একটা উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না। যখন তখন চলে আসে একটা ঝামেলা করার জন্য। এবার পুরোপুরি সজ্ঞানে ফিরে আসে মেঘ। রাগী রাগী ভাব নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা তোমার? বললাম তো আমি যাব না। কেন যাবি না শুনি? এমনি আমার ভালো লাগছে না। হঠাৎই মেঘের কথা শেষ হতে না হতেই মেঘকে হতবাক করে দিয়ে মেঘের কাঁধে সজোরে এক কামড় বসায় শ্রাবণ। আচমকা এমন আক্রমণে হতবিহ্বল বনে যায় মেঘ। পরক্ষণে আবার মৃদু ব্যথায় সামান্য আর্তনাদ করে ওঠে। শ্রাবণ থেকে নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। শ্রাবণের বুকের ওপর নিজের হাত দ্বারা পরপর কয়েকটা ধাক্কা মারে, কিন্তু শ্রাবণ সে তো নাছোড় বান্দা। সে তার কাজ শেষ করেই এরপর থামে। মেঘের দিকে তাকিয়ে শ্রাবণ বলে ওঠে, 5 মিনিটের মধ্যে যাতে তোকে নিচে দেখতে পাই, না হলে এর পরে কি হবে তুই ভালোই জানিস। বলেই উঠে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সেদিকে তাকিয়ে মিনমিন করে বলে মেঘ বলে ওঠে, হাদারামের বাচ্চা, তোর বউ তোকে সারা জীবন কেলাবে দেখিস। বলেই একটা বালিশ ছুঁড়ে মারে ফ্লোরে। নিজের চুলগুলো খামচে ধরে বিড়বিড় করে শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করতে করতে এলোমেলো পায়ে উঠে পড়ে মেঘ। দরজার আড়াল থেকে মেঘের কাণ্ড দেখে মিটিমিটি হেসে সেখান থেকে চলে যায় শ্রাবণ।